আমরা যদি if we want to determine the structure formula for a layer silicate, তাহলে that will require a chemical analysis. অর্থাৎ আমরা কেমিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে আমরা স্ট্রাকচারাল ফর্মুলা আমরা ডিটারমিন করতে পারবো, এবং if we have the knowledge of coordination chemistry, আমরা Pauling-Serrell's rules গুলো পড়েছি। These days আমাদের অনেক sophisticated টেকনোলজি আছে আমাদের, যেমন এক্স-রে ফ্লুorescence স্পেকট্রোমেট্রি, তারপর নিউট্রন অ্যাক্টিভেশন অ্যানালিসিস। এই মেথডস গুলোর মাধ্যমে কিন্তু আমরা সরাসরি এলিমেন্টাল কম্পোজিশন বের করতে পারি সলিড ম্যাটেরিয়ালের। তবে আমাদের সাধারণত আমরা যেটা করি, আমরা তোমরা হয়তো বা এখন ডাইজেশন বলে, অ্যাসিড এটাকে বলে ওয়েট ডাইজেশন। অর্থাৎ আমরা তোমরা জানো যে সয়েল স্যাম্পলকে কিন্তু আমরা যদি ট্রিট করি অ্যাসিড দিয়ে, তাহলে আমরা কিন্তু সয়েল স্যাম্পলে মানে মিনারেলের স্ট্রাকচার কিন্তু আমরা ভেঙে ফেলতে পারি, এবং মিনারেলের মধ্যে যে এলিমেন্টস গুলো আছে সেগুলো কিন্তু ডিজলভ হয়ে যায়। ডিজলভ হলে তোমার ওইখান থেকে তোমার যে বিভিন্ন ডিফারেন্ট যে এলিমেন্টস গুলো আছে এগুলো কিন্তু আমরা মেজার করতে পারি। একটা খুব কমন মেথড আছে, সেগুলো বার্নাস মেথড। তো বার্নাস মেথডে আমরা যেটা করি, এখানে আমরা 200 মিলিগ্রাম আমরা প্লেস করি, তারপরে এখানে আমরা অ্যাকোয়ারেজিয়ার মাধ্যমে আমরা এই ক্লেটাকে ট্রিট করি। অ্যাকোয়ারেজিয়া তোমরা তো জানো, হোয়াট ইজ অ্যাকোয়ারেজিয়া? It's a mixture of concentrated nitric acid and hydrochloric acid. এবং ফাইনালি আমরা হাইড্রোফ্লোরিক অ্যাসিড ইউজ করি। হাইড্রোফ্লোরিক অ্যাসিড ইউজ না করলে কিন্তু তোমার এই ম্যাট্রিক্স ভাঙতে পারবে না। তোমার যে তোমার স্ট্রাকচার কিন্তু পুরোপুরি তুমি ভাঙতে পারবে না হাইড্রোফ্লোরিক অ্যাসিড ইউজ না করলে। তো আমরা টেফলন কন্টেনারে এগুলো ক্লে নিই এবং তোমার অ্যাকোয়ারেজি এবং হাইড্রোফ্লোরিক অ্যাসিড, তারপরে আমরা একটা এই কন্টেনারটা আমরা প্লেস করি ইন এ প্রেসার বল, যেটা একটা তোমার স্টেনলেস স্টিল ভেসেল। তারপরে আমরা 150 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা এটাকে ওভেনে প্লেস করি, এবং দেন আফটার an 8 to 12 hours আমরা the vessel is removed from the oven and allowed to cool. তারপরে যে এক্সেস হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে আমরা নিউট্রালাইজ করি উইথ বোরিক অ্যাসিড, এবং ফাইনালি আমরা এটাকে বয়লিং করি উইথ মেটাল ফ্রি ওয়াটার। আমরা যেটাকে ডিআই ওয়াটার বলি, ডিআই ওয়াটার দিয়ে। এবং তুমি এরপর এখান থেকে তুমি ইউ ক্যান ইউজ অ্যাটমিক স্পেকট্রোফটোমেট্রি অর ইন্ডাকটিভলি কাপলড আর্গন প্লাজমা। এখন আমাদের ডিপার্টমেন্ট আমরা অ্যাটমিক অ্যাবসর্পশন স্পেকট্রোফটোমেট্রির মাধ্যমে কিন্তু আমাদের যে মেটাল গুলো আমরা কিন্তু ডিটারমিন করি। তারপরে ব্যাক ক্যালকুলেশনস এর মাধ্যমে আমরা ভলিউম বেসড এলিমেন্টাল কম্পোজিশন থেকে মাস বেসড কম্পোজিশন আমরা যাই। আমি একটা টেবিল দেখাবো, একটা টেবিল আছে। সো এখানে একটা স্ট্রাকচারাল অ্যানালিসিস অফ এ Wyoming bentonite, that's a 2:1 phyllosilicate. তো অর্থাৎ আমরা যে অ্যানালিসিসের কথা বললাম, তারা অ্যানালিসিস করে তারপরে তারা এখানে যে এলিমেন্ট গুলো আছে, এলিমেন্ট গুলো কিন্তু তোমার অক্সাইড ফর্মে কিন্তু এখানে এক্সপ্রেস করছে। তো এখানে যেমন সিলিকন ডাইঅক্সাইড আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড, তারপরে তোমার টাইটানিয়াম অক্সাইড, ফেরিক অক্সাইড, ফেরাস অক্সাইড। অর্থাৎ এখানে তোমার সিলিকন, অ্যালুমিনিয়াম, টাইটানিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম কিন্তু তুমি অক্সাইড হিসেবে পাবা। সো এখন আমাদের কাজ হলো অক্সাইড থেকে আমরা যখন পাওয়ার পরে আমাদের কিন্তু এই অনেকগুলো ধাপ আছে, ধাপের মাধ্যমে কিন্তু আমরা স্ট্রাকচারাল ফর্মুলায় যাব। এই স্টেপস গুলো এখানে বলা আছে। ফার্স্ট স্টেপ হলো তোমার
আমরা যেটা করি এলিমেন্টাল কম্পোজিশন ডেটাকে আমরা হাফ ইউনিট সেল আর ইউনিট সেল স্ট্রাকচারাল ফর্মুলা। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে হাফ ইউনিট সেল মানে কি, অথবা অথবা ইউনিট সেল মানে কি। যেমন আমাদের 2:1 যে ক্লে আছে, এটা একটা আইডিয়াল ফর্মুলা আছে, সেটা হলো তোমার SI8, তারপরে Al4 420 OH4 একটা ফর্মুলা আছে। আমরা যদি একটু এখানে তো লেট মি সি, তোমার লিখো তো এখানে, লিখে SI8 Al4 O20 OH4 এটা লেখো। লিখছো তোমরা? স্যার আরেকবার একটু বলেন। হ্যাঁ বলছি, SI8 Al4 O20 OH4। OH-টা তুমি ব্র্যাকেটের ভিতরে রাখবা। This is a it's an ideal formula for 2:1 clay. এখানে খেয়াল করো, you have 44 positive charges and 44 negative charges. লিখছো কি এটা? জি স্যার লিখেছি। এখন দেখো তো, তোমার সিলিকন আছে তোমার এখানে 8টা, রাইট? সিলিকন অ্যালুমিনিয়াম আছে 4টা। তো এখানে তোমার পজিটিভ চার্জেস কতগুলো আছে? পজিটিভ চার্জেস আছে তোমার অ্যালুমিনিয়াম, আমরা জানি সিলিকনের ব্যালেন্স ব্যালেন্স কত? ব্যালেন্স ব্যালেন্স 4, রাইট? তাহলে 4 টাইমস 8, এখানে তোমার 32 প্লাস অ্যালুমিনিয়াম এখানে আছে কয়টা? 12টা, রাইট? 3, তাহলে এখানে টোটাল a total of 44 positive charge cell। আমরা তো ইউনিট সেলের কথা বলছি, সাধারণত আমরা হাফ ইউনিট সেলে আমরা এক্সপ্রেস করি। হাফ ইউনিট হাফ ইউনিট সেলে যদি হয় তাহলে এখানে তোমার অর্ধেক অর্ধেক হয়ে যাবে আর কি। সিলিকন এখানে হবে 4টা, Si4 Al2 O10 OH2। তাহলে তোমার আহ, যদি ফুল সেল কেমিক্যাল ফর্মুলাতে যদি তোমার 44 পজিটিভ চার্জেস থাকে, তাহলে হাফ সেলে কতগুলো থাকবে? হাফ সেলে থাকবে 22 positive charges and 22 negative charges। লিখছো কিনা? লিখেছি স্যার। আচ্ছা, তাহলে এখন আমাদের আহ, যেটা করতে হবে, আমাদের হাফ ইউনিট সেলে যাইতে হবে এলিমেন্টাল কম্পোজিশন থেকে। তো ডেটা তো আমি দেখাইলাম, the composition data for the sample of an SWY1 reference monometalonite, সেটা তাহলে এখানে তোমার this is the table। এটা তোমার সিমটনের বইতে আছে, স্ট্রাকচার অ্যানালিসিস অফ বেন্টোনাইট 2:1 প্যারাসিলিকেট। দেখো আমাদের অক্সাইড ফর্মে আছে সবকিছু। তাহলে এখন যেটা করতে হবে, the composition of the silicate is presented on an oxide basis। সিলিকন মানে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু অক্সাইড বেসিসে দেওয়া আছে। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ হলো is to normalize the oxide content data such that the oxide content sums to 100%।
তাহলে প্রথম ধাপ হলো আমাকে নর্মালাইজ করা অফসেট কন্টেন্ট ডেটাকে। তারপরে এই ডেটাকে পরে ফার্দার আমি যেটা করবো, দিস ডেটা দেন কনভার্টেড ইনটু দ্য নাম্বার অফ মোলস অফ ক্যাটায়ন চার্জ জেনারেটেড বাই ইচ মেটাল। এটা একটা ফর্মুলা আছে, এটা খুব সিম্পল একটা ফর্মুলা। দিস ইজ ডান বাই ডিভাইডিং দ্য কনভার্টেড oxide composition by the molecular weight of the oxide and by multiplying this value by the number of metal atoms that appear in the oxide formula and the valency of the cation. আমরা যদি সিলিকন ডাইঅক্সাইডের কথা চিন্তা করি, সিলিকন ডাইঅক্সাইড আমাদের এখানে কত ছিল? এখানে ছিল আমাদের 629 grams per kilogram, right? তাহলে আমি এটাকে নরমালাইজ করবো কিভাবে? প্রথমে এখানে এই ফর্মুলাটা তুমি লেখো, নরমালাইজটা লেখো। ABCD এই চারটা জিনিস তোমাকে লিখতে হবে। এখন এটা লিখে রাখো। তাহলে প্রথমে ABCD এই চারটা ফর্মুলা তুমি আগে ফার্স্টে লিখো, তারপর আমরা এরপর থেকে আমরা এখান থেকে আমরা যাবো আর কি। কি লিখছো? তোমার লিখতেছো এটা? জি স্যার, লিখতেছি। হ্যাঁ হ্যাঁ, এটা লেখা শেষ করো। তাহলে প্রথমে ধাপে ধাপে আমরা প্রথমে নর্মালাইজড গ্রামস পার কিলোগ্রাম, অর্থাৎ আমাদের 1000-এ যাইতে হবে। 1000 গ্রামস পার কিলোগ্রাম। তারপর এখান থেকে মূল ক্যাটায়ন চার্জ আমরা বের করব। আমাদের দেখতে হবে যে কতগুলো ক্যাটায়ন আছে অক্সাইড ফর্মুলাতে এবং ক্যাটায়নের ব্যালেন্সই কত। একটা তোমরা একটা দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। জিনিসটা খুব সিম্পল। মূল ক্যাটায়ন চার্জ থেকে তারপর আমরা নর্মালাইজড মূল ক্যাটায়ন চার্জে যাব। স্যার, হ্যাঁ বলো। নর্মালাইজড গ্রাম পার কেজিতে আমরা যে 985.8 দিয়ে ডিভাইড করেছি, এটা আসলে কোথা থেকে এসেছে? আমি আসতেছি আসতেছি। আচ্ছা। ও, এরকম ফেরত কি করে? আমার যে মানুষে দেয়।
তো আজকে খুব ড্রামা দিতে ইচ্ছে করতেছে। তোমরা লিখছো সবাই, এটা লেখা হচ্ছে? জি স্যার। It will তোমার normalize the oxide content data such that oxide content sums to 100%. এটা বেসিক্যালি কিছুই না, তোমার আমাদের যে অক্সাইড, যতগুলো অক্সাইড আছে সবগুলো তোমার সাম আপ করতে হবে। সাম আপ করলে তোমার যেটা আসবে সেটা থেকে আমরা 1000 আমরা সেটাকে 1000 কনভার্ট করবো আর কি। তারপরে these data are then converted into the number of moles of cation charge generated by each metal. So এখানে আমাদের সিলিকন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমার this is your normalized oxide content data 638 grams per kilogram, এবং এটাকে আমরা মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করছি। molecular weight of the oxide of the silicon dioxide 60.08। তারপরে এখানে কতগুলো আমার এখানে অ্যাটম আছে এবং সেটার ব্যালেন্সই কত সেটা বের করছি। তো সিলিকন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমার আসছে 42.48 মোলস অফ চার্জ পার কিলোগ্রাম। ঠিক আছে, এখন এইভাবে আমার প্রত্যেকটা ক্যাটায়নের কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু আমাকে ইয়া বের করতে হবে। এটা আমরা বলছি মোলস অফ ক্যাটায়ন চার্জ, সেটা আমি বের করব।
সিলিকন ডাইঅক্সাইড এবং ফেরাস অক্সাইড লিখছো? আমার কত আসছে? 34.0 গ্রাম পার কিলোগ্রাম। তো এখান থেকে আমরা এটাকে তোমার ভাগ করছি, এবং এখানে তোমার ক্যাটায়ন আছে দুইটা, এবং চার্জ হলো তোমার এখানে ক্ষেত্রে 3 moles of charge per mole। এখানে পাইছি 1.28 moles of charge per kilogram। আমাদের এই টপিকটা কিন্তু আমরা কভার করতেছি এসিংটনের বই থেকে, বুঝতে পারছো? এটা লেখা হয়েছে কিনা তোমাদের? এতটুকু লেখা লেখা হয়েছে? জি স্যার। তারপরে নেক্সট স্টেপ কি? The next step is to normalize the cation charge to the anion charge in the structural unit। অর্থাৎ আমাদের যে moles of cation charge বের করলাম, এখান থেকে এখন আমাদের নরমালাইজ করবো টু দ্য anion চার্জ। এটা একটু বুঝতে হবে। আমরা বলছিলাম যে স্ট্রাকচারাল ইউনিটে আমার যদি ফুল সেল ফর্মুলা হয়, সেখানে আমার আছে ফুল সেল ফর্মুলাতে আমার 44 পজিটিভ চার্জেস আছে, 44 নেগেটিভ চার্জেস আছে, এবং আমার যদি হাফ ইউনিট সেল ফর্মুলা হয়, সেক্ষেত্রে আমার এখানে অর্ধেক অর্ধেক। খেয়াল করো তোমাদের যে হাফ ইউনিটে আমরা কি লিখছিলাম, SI4, তারপরে তোমার Al2 O10 OH2 আমরা লিখছিলাম, তাই না? এখানে খেয়াল করো কতগুলো তোমার অক্সিজেন অ্যাটমস আছে এখানে, দেখ হাফে ফুলে কয়টা আছে, হাফে কয়টা আছে? অক্সিজেন আছে ফুলে আছে তোমার 24 আছে, 24 অক্সিজেন অ্যাটমস আছে। তাহলে হাফ ইউনিট সেল ফর্মুলাতে আমার অক্সিজেন অ্যাটমস আছে 12, রাইট? দেখ বুঝতেছো কিনা? না স্যার, বুঝতেছি না স্যার। তোমাদেরকে প্রথমে বললাম না, লেখো যে 2:1 ক্লে, সেটা একটা আইডিয়াল ফর্মুলাটা বলছিলাম যে SiH Al4 O20 OH4 বলছিলাম না? এটাকে বলতেছি আমরা ফুল জি সেল স্যার। কেমিক্যাল ফর্মুলা, অর্থাৎ একটা সেলের একটা ইউনিট সেলের কেমিক্যাল ফর্মুলা, বুঝতে পারছো? ওইখানে অক্সিজেন আছে কয়টা? অক্সিজেন আছে 24 আছে অক্সিজেন, দেখো। জি স্যার। তাহলে হাফ ইউনিটের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? হাফ ইউনিটে আমার হবে Si4 Al2 O10 OH2। তাহলে হাফ ইউনিটের ক্ষেত্রে আমার অক্সিজেন অ্যাটমস থাকবে কয়টা? 12 অক্সিজেন অ্যাটমস। আমরা সাধারণত হাফ ইউনিট সেল ফর্মুলাতে আমরা এক্সপ্রেস করি, আমরা যখন স্ট্রাকচারাল ফর্মুলা যখন আমরা এক্সপ্রেস করি, আমরা হাফ ইউনিট সেল ফর্মুলাতে এক্সপ্রেস করি। তাহলে হাফ ইউনিট সেল ফর্মুলাতে আমার অক্সিজেন অ্যাটমস আছে তোমার 12, রাইট? এবং প্রত্যেকটা অক্সিজেন অ্যাটম তোমার যেহেতু চার্জ ক্যারি করছে দুইটা, তাহলে হাফ ইউনিট সেল ফর্মুলাতে আমার এনার্ন চার্জ আছে কয়টা হাফ ইউনিটে? -24। ঠিক আছে, -24। এখন তুমি খেয়াল করো, আমরা যে ক্যাটায়ন চার্জ বের করছি, আমার এখানে সামেশন অফ দ্য ক্যাটায়ন, আমরা যদি অ্যাড আপ করি, ইফ উই অ্যাড দেম আপ, ক্যাটায়ন চার্জ
আমরা যেমন সিলিকন ডাইঅক্সাইডের ক্ষেত্রে পাইছিলাম কত 41.88 পাইছিলাম, তাই না? তারপরে এরকম আমরা সবগুলাকে কিন্তু যোগ করতে পারবো, তাই না? যোগ করে আমার ভ্যালু ভ্যালু আসতেছে তোমার 64.584 মোলস অফ চার্জ পার কিলোগ্রাম। ক্যাটায়ন আমার আসতেছে, ক্যাটায়ন চার্জ আসতেছে আমার কত 64.584। এখন আমাদেরকে যেটা, যেহেতু আমার এখানে আমার হাফ ইউনিট সেট ফর্মুলাতে আমার আমার এই যে অক্সিজেন অ্যাটমস আছে তোমার 12 এবং আমার চার্জ আছে -24। তাহলে আমরা যেটা করবো এটাকে নর্মালাইজ করতে হবে, অর্থাৎ সমান সমান করতে হবে আর কি। তাহলে সেই জন্য আমরা একটা কনভার্সন ফ্যাক্টর আমরা এটা ইউজ করবো। কনভার্সন ফ্যাক্টরটা হলো যে 24/64.584। তাহলে এই কনভার্সন ফ্যাক্টরের মাধ্যমে কিন্তু আমরা এই মোল ক্যাটায়ন চার্জ বের করতে পারবো পার কিলোগ্রাম ফর ইচ ক্যাটায়ন ইউজ দ্য নরমালাইজড ক্যাটায়ন চার্জ ইন দ্য স্ট্রাকচার। এখানে তোমার সিলিকনের ক্ষেত্রে দেখানো হয়েছে আমার 44.48 মোলস অফ চার্জ পার কিলোগ্রাম। এইখানে যেহেতু আমরা বলছিলাম যে একটা কনভার্সন ফ্যাক্টর আছে, এখন পার ইউনিটে আমার সিলিকন কয়টা আছে সেটা আমি বের করছি। আমরা যেখানে সিলিকনটা পেয়েছিলাম সেটা কিসে পেয়েছিলাম, সেটা পেয়েছিলাম পার কিলোগ্রামে, রাইট? 42.48 মোলস অফ চার্জ পার কিলোগ্রাম। এখন এটাকে আমি এখান থেকে পার ইউনিটে চলে যাচ্ছি। পার ইউনিটে গেলে আমার 42.48 মোলস অফ চার্জ, এখানে আমার আছে চারটা চার্জ আছে, রাইট? এখান থেকে আমার যেহেতু আমার হাফ ইউনিট সেল ফর্মুলাতে নেগেটিভ, আমার নেগেটিভ চার্জ আছে -24। তাহলে আমার এখানে এখন আমার এখানে নর্মালাইজ করলাম, যেহেতু আমাকে এটা করতে হবে তোমার অ্যানায়ন এবং ক্যাটায়ন কিন্তু তোমার ব্যালেন্স করতে হবে। তাহলে পার ইউনিটে আমার এখানে সিলিকন আসে 3.95। এটা পার ইউনিট বলতে আসলে হাফ ইউনিট বোঝাচ্ছি আমরা, হাফ ইউনিট সেলে আমার এখানে সিলিকন আছে 3.95, রাইট? আমাকে এই ক্যালকুলেশনটা কিন্তু আমাকে প্রত্যেকটা এর জন্য করতে হবে। এটা তোমরা স্টাডি করলে আর জিনিসটা ক্লিয়ার হবে। এটা লেখা লেখা হয়েছে কিনা বলো। জি স্যার, হয়েছে। ওকে, সো আমার এখন আমরা যদি, তাহলে এখন আমাকে যে স্ট্রাকচারাল ফর্মুলা যেটা আমি ডেভেলপ করবো সেটার জন্য আমার কোঅর্ডিনেশন নলেজ দরকার আছে। সো আমার এখানে খেয়াল করো, দ্য প্রোটনস রিসাইড ইন দ্য হাইড্রোক্সিলস। হাইড্রোক্সিলস এর মাধ্যমে আমরা যেটা প্রথমে বলছিলাম যে Si8Al4O20OH4, এখানে তোমরা খেয়াল করো হাইড্রোক্সিলের মাধ্যমে কিন্তু প্রোটনস আছে। তাহলে that will result in an anion composition of 14OH 1.16। এইটা আমরা ক্যালকুলেশনটা দেখি, ক্যালকুলেশনের পর আমার দেখো
তাহলে আমাদের স্যার নর্মালাইজড গ্রামস পার কিলোগ্রাম করলাম, তারপরে মলিকুলার ওয়েট, তারপরে এখানে মোলস অফ ক্যাটায়ন চার্জ পার কিলোগ্রাম, নর্মালাইজড ক্যাটায়ন চার্জ বের করছি। তারপরে স্ট্রাকচারাল ফর্মুলা হাফ ইউনিট সেলের বেসিসে আমার এখানে সিলিকন আছে 3.95, তারপরে অ্যালুমিনিয়াম আছে 1.45, আছে না? টাইটেনিয়াম বের করছি আমি 0.004, তারপরে এখানে তোমার যে ফেরিক আয়রন 0.16, ফেরাস আয়রন 0.017, তারপরে তোমার ম্যাগনেসিয়াম আছে 0.28, ক্যালসিয়াম আছে 0.11, সোডিয়াম আছে 0.19, পটাশিয়াম 0.04, এবং এখানে যে ওয়াটার মলিকিউল সেটা আছে 2.32। ঠিক আছে? আহ তাহলে দিস ইজ দা স্ট্রাকচারাল ফর্মুলা। এখানে খেয়াল করো, তোমার আমাদের ইয়া ছিল কয়টা, তোমার অক্সিজেন অক্সিজেন ছিল কয়টা? অক্সিজেন আমাদের কয়টা হাফ ইউনিট সেল ফর্মুলাতে? অক্সিজেন কয়টা আমাদের অ্যাটম? অক্সিজেন 12টা ছিল না? জি স্যার, 12টা। আচ্ছা, তো আমাদের এখানে অক্সিজেন আমরা এভাবে লিখবো, অক্সিজেন 10, আর এখানে 2টা 12টা হয়। আর আমাদের এখানে ওয়াটার কটা ছিল? ওয়াটারের যে আমরা ক্যালকুলেশন করে 2.32 পাইছিলাম মনে হয় আমরা, না? 2.32। এখন দেখো এখানে এই যে হাইড্রোজেন যে আছে 1.16, এটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত হয় আমাদের? 2.32 হয়, রাইট? তাহলে the protons reside in the hydroxyls, resulting in an anion composition of ON which 1.16, আর এখানে আমরা এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। আমরা এখানে খেয়াল করো, all of the silicon must reside in the tetrahedral location। সিলিকন কিন্তু আমার সবসময় টেট্রাহেড্রাল লোকেশনে থাকবে, এটা আমরা জানি। Since there are 4 tetrahedral locations per half unit cell formula, any deficit must be overcome by the addition of another element that can reside in this coordination। তাহলে দেখো এটা হলো আমার টেট্রাহেড্রাল লোকেশন। টেট্রাহেড্রাল লোকেশনে দেখো এখানে সিলিকন থাকার কথা কত? সিলিকন থাকার কথা 4, রাইট? আমার যে ফর্মুলাটা আছে Si4 থাকার কথা, কিন্তু আমার এখানে সিলিকন আমি পাইছি কত? ক্যালকুলেশন করে 3.95 পাইছি, তাই না? তাহলে বাকিটা কোত্থেকে আসবে? বাকিটা তো আমার পূরণ করবে সিলিকনের, মানে এখানে আইসোমার্ফাস সাবস্টিটিউশন হয়েছে, তাহলে বাকিটা আসতেছে তোমার অ্যালুমিনিয়াম থেকে। সিলিকনের জায়গা কে দখল করতে পারে? টেট্রাহেড্রাল কোঅর্ডিনেট। সিলিকনের জায়গা দখল করে কি? অ্যালুমিনিয়াম, রাইট? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম জায়গা দখল করে যখন আইসোমার্ফাস সাবস্টিটিউশন হয়। তাহলে অ্যালুমিনিয়াম 0.05 এখানে, রাইট? তাহলে অ্যালুমিনিয়াম টোটাল কত ছিল আমাদের? টোটাল ছিল আমাদের অ্যালুমিনিয়াম 1.45, রাইট? 1.445 থেকে আমরা এখানে দিয়ে দিলাম কতটুকু? 0.05 দিলাম। তাহলে কতটুকু বাকি আছে অ্যালুমিনিয়াম? 1.4। 1.4 বাকি আছে। এবং এই তাহলে এটা হলো তোমার অ্যালুমিনিয়াম অক্টাহেড্রান, যেটা ওইখানে তখন বাকি অ্যালুমিনিয়ামটা যাবে। ঠিক আছে? তাহলে অ্যালুমিনিয়াম 1.40 এখানে আছে। এবং আমরা জানি যে অ্যালুমিনিয়াম অক্টাহেড্রনে কারা কারা আসতে পারে? অ্যালুমিনিয়ামের কাছাকাছি তোমার সাইজ আছে কাদের? ফেরিক, ফেরাস, তারপর টাইটানিয়াম, ম্যাগনেসিয়াম, অর্থাৎ অ্যালুমিনিয়ামকে রিপ্লেস করতে পারে। অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্টাহেড্রনে অ্যালুমিনিয়ামকে সাবস্টিটিউট করে কারা? আয়রন করতে পারে, রাইট?
টাইটেনিয়ামও করে সামটাইমস, রিয়েলি করে ম্যাগনেসিয়াম। তাহলে এই যে তোমার বাকি যে আমার ইয়াগুলো আছে, আয়রন, তারপর টাইটেনিয়াম, ম্যাগনেসিয়াম, এটা কিন্তু আমি অ্যালুমিনিয়াম অক্সাইডে দিয়ে দিব। অ্যালুমিনিয়াম আমার এখানে এই যে অ্যালুমিনিয়াম আমার এখানে কতগুলো থাকার কথা, এখানে থাকার কথা অ্যালুমিনিয়াম হাফ ইউনিট সেল ফর্মুলাতে অ্যালুমিনিয়াম আছে কয়টা? অ্যালুমিনিয়াম 2, Al2, রাইট? জি স্যার। তাহলে এখানে এখন আমার আছে 1.40 অ্যালুমিনিয়াম, ফেরিক আছে 0.16, ফেরাস হলো 0.017, টাইটেনিয়াম 0.004, আর ম্যাগনেসিয়াম হলো 0.28, রাইট? এখানে যোগ করলে কত হয় দেখো, এখানে যোগ করে কিন্তু তোমার মনে হয় না তোমার ইয়ে হবে। এখানে দেখো আমি যখন সাম আপ করতেছি, সাম অফ অক্টাহেড্রাল ক্যাটায়নস ইজ 1.86, অর্থাৎ থিওরিটিক্যাল ভ্যালু থাকার কথা আমার এখানে 2, আমি পাচ্ছি কেন 1.186, রাইট? তাহলে আমরা শুরু করছি তোমার অ্যানায়ন দিয়ে, তারপর আমরা টেট্রাহেড্রাল লোকেশনে আমি সিলিকন এবং অ্যালুমিনিয়াম দিলাম, এবং দেন অক্টাহেড্রাল কোঅর্ডিনেশনে আমার যে রিমাইন্ডার অফ দ্য অ্যালুমিনিয়াম দিলাম এখানে অক্টাহেড্রাল লেয়ারে, এবং এখানে অন্য যে অ্যাটমস গুলো আছে যারা এখানে থাকতে পারে, তার মধ্যে আছে টাইটেনিয়াম 4, ফেরিক 3, ফেরাস 2, ম্যাগনেসিয়াম 2। তাহলে অক্টাহেড্রাল কম্পোজিশনটা আমরা পেয়ে গেছি। এখানে আমার আছে 1 পয়েন্ট, আমি যখন সাম আপ করতেছি আমার এখানে আসতেছে 1.86। এখানে অ্যালুমিনিয়ামের জায়গায় আসছে ফেরিক আছে 0. এটা তো অ্যালুমিনিয়াম ট্রাইভ্যালেন্ট, ফেরিকও কিন্তু ট্রাইভ্যালেন্ট, রাইট? তাহলে এখানে 1.56। তারপরে এটা এটা অবশ্য তোমার ডাইভ্যালেন্ট। টাইটেনিয়াম কিন্তু তোমার টেট্রাভ্যালেন্ট, রাইট? তবে এখানে দেখো ক্যালসিয়াম ক্যাটায়ন, ইট ক্যান অলসো ডিসাইড ইন অক্টাহেড্রাল কোঅর্ডিনেশন। তবে সাধারণত তোমার ফাইলোসিলিকেট স্ট্রাকচারের মধ্যে ক্যালসিয়াম তোমার অক্টাহেড্রাল কোঅর্ডিনেশন থাকে না। এই কারণে আমার if the sum of these octahedral cations exceeded 2, then the excess magnesium would be placed in the interval. যদি এমন হতো তোমার এখানে যোগ করার পরে তোমার বেশি হয়ে যেত, তাহলে কিন্তু ম্যাগনেসিয়াম যে এক্সট্রা ম্যাগনেসিয়াম যেটা সেটা কিন্তু আমরা ইন্টার লেয়ারে দিতাম। এইখানে এখানে যে ক্যাটায়ন গুলো আছে এগুলো কিন্তু ইন্টার লেয়ারে আছে, ইন্টার লেয়ার ক্যাটায়নস। তাহলে আমার এখানে রিমেনিং যে ক্যাটায়নস গুলো আছে ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলোকে আমি কোথায় প্লেস করবো? এগুলোকে প্লেস করবো ইন্টার লেয়ারে। 2:1 আমাদের একটা ইন্টার লেয়ার আছে না? 2:1 লিখি তাহলে। আমরা মর্মোনিটোনাইটে কথা বলছি, তারপরে ভার্মিকুলাইট, সবগুলো কিন্তু ইন্টার লেয়ার আছে। আমরা জানি যে আমাদের যে চার্জ ডেভেলপ করে এবং ইন্টার লেয়ারে এসে কিন্তু তোমার এই চার্জ 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 কিন্তু সে নিউট্রালাইজ করতে পারে, ডিসিপেট করতে পারে। সো দিস ইজ আওয়ার ফাইনাল স্ট্রাকচারাল ফর্মুলা।